সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব হচ্ছে অর্থায়নের সূচনা নিয়ে, যে অর্থায়ন বলতে কি বোঝানো হচ্ছে। অর্থায়নের ধারণা, অর্থায়ন বা ফিনান্স বলতে মূলত কি বোঝানো হচ্ছে? অর্থায়ন বা ফিনান্স বলতে মূলত বোঝানো হচ্ছে অর্থ সংগ্রহ, অর্থের যথাযথ বিনিয়োগ এবং অর্থের আগমন নিয়ন্ত্রণের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা। দ্যাট মিন্স অর্থায়ন বলতে বোঝানো হচ্ছে অর্থ সংগ্রহ, অর্থটা যথাযথ উপায়ে বিনিয়োগ এবং বিনিয়োগ করে ওইখান থেকে প্রফিট গেইন করে নিয়ন্ত্রণের মাধ্যমে ওইখান থেকে মুনাফা বের করে আনার যে টোটাল প্রসিডিউর বা যে সমষ্টিটা, সেটাকে বলতে বোঝানো হচ্ছে অর্থায়ন বা ফিনান্স। আমরা যদি এই জায়গাটাকে আরেকটু ব্রিফলি চিন্তা করি তাহলে আমরা খেয়াল করতে পারি বিষয়টা এরকম দাঁড়ায় যে এই জায়গাটা যদি আমরা তিন ভাগে ভাগ করি, ফার্স্ট অফ অল যেটা আসে তহবিল সংগ্রহ বা ফান্ড কালেকশন। তহবিলটা কিভাবে সংগ্রহ করি আমরা মূলত? এর আগে আমরা একটু বলে নিচ্ছি যে অর্থায়নকে ফোকাস করা হয় তিনটা জায়গার উপর, যে তহবিল সংগ্রহ, তহবিল বিনিয়োগ আর তহবিল বন্টন। এই তিনটা জায়গার উপর ফোকাস করে বা এই তিনটা জায়গার সামটাই হচ্ছে আমাদের জন্য অর্থায়ন বা ফিনান্স। দ্যাট মিনস ফার্স্ট অফ অল আমরা তহবিল সংগ্রহ করি, দেন আমরা ওই তহবিলটাকে বিনিয়োগ করি, দেন ওই তহবিল থেকে যখন আমার মুনাফা আসে ওই তহবিলটাকে আমরা কিছুটা ডিস্ট্রিবিউট করি, আবার কিছুটা পরবর্তী বিনিয়োগের জন্য সংরক্ষণ করি। এই জায়গাটা আমরা একটু এখন ব্রিফলি বুঝবো। খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, এই যে নাম্বার ওয়ানে আমরা বলছি যে তহবিল সংগ্রহ। তহবিলটাকে কিন্তু আমরা যদি দুইটা বেসিসে ভাগ করি, যে অ্যাকর্ডিং টু সোর্স মানে উৎস অনুসারে, আমরা যদি তহবিলটাকে উৎস অনুসারে ভাগ করি এটা হয়ে যায় দুইটা জায়গা, একটা হচ্ছে ইন্টারনাল, একটা হচ্ছে এক্সটার্নাল। দ্যাট মিনস এটা হচ্ছে অভ্যন্তরীণ, এটা হচ্ছে বাহ্যিক। আচ্ছা, অভ্যন্তরীণ সোর্সগুলো কি কি হতে পারে? অভ্যন্তরীণ সোর্সগুলো হতে পারে মালিকের নিজস্ব মূলধন, অভ্যন্তরীণ সোর্সগুলো হতে পারে সংরক্ষিত মুনাফা। আর এক্সটার্নাল বা বাহ্যিক বলতে বোঝানো হচ্ছে যেটার সাথে বা যেই টাকাটা বা যেই ফান্ডটা কালেক্ট করার জন্য আমাকে বাহিরে যেতে হয়। বাহিরে বলতে বোঝানো হচ্ছে হতে পারে সেটা বিভিন্ন কোনো প্রতিষ্ঠান, হতে পারে সেটা হচ্ছে আমি বাদে বা আমার ফ্যামিলি বাদে এর বাইরের কাছে। আরেকটু এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। এই যে বাহ্যিকটাকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে, একটা হচ্ছে ইনস্টিটিউশনাল, একটা হচ্ছে নন ইনস্টিটিউশনাল। ইনস্টিটিউশনাল বলতে বোঝানো হচ্ছে প্রাতিষ্ঠানিক, হতে পারে সেটা ব্যাংক, হতে পারে সেটা বীমা প্রতিষ্ঠান, হতে পারে সেটা লিজিং প্রতিষ্ঠান। এটা হচ্ছে ইনস্টিটিউশনাল। আর যখন নন ইনস্টিটিউশনাল বলা হবে যে তারা বাহ্যিক উৎস কিন্তু ওইটার সাথে প্রতিষ্ঠানের কোনো সম্পর্ক নেই, সেটা কিরকম হতে পারে? সেটা হতে পারে আমার বন্ধু বান্ধব, হতে পারে সেটা আমার আত্মীয় স্বজন, হতে পারে সেটা গ্রাম্য মহাজন। হ্যাঁ, একটা সময় ব্যাংক, বীমা প্রতিষ্ঠান এগুলো যখন ছিল না, তখন মানুষ কিন্তু গ্রাম্য মহাজনদের কাছ থেকেই মোটা অঙ্কের সুদে বড় বড় অ্যামাউন্ট ধার করে নিয়ে আসতো। আচ্ছা, আর যদি আমরা এই অর্থ সংগ্রহটাকে অ্যাকর্ডিং টু ডিউরেশন মানে সময়ের বেসিসে ভাগ করি, তখন এই ব্যাপারটা হয়ে যায় এরকম, যে শর্ট টার্ম বা স্বল্পমেয়াদী, মিড টার্ম বা মধ্যমেয়াদী, লং টার্ম বা দীর্ঘমেয়াদী। যদি আমার টাইমিংটা হয় 0 থেকে 1 বছর, ইন দ্যাট সিচুয়েশন এটা হবে শর্ট টার্ম বা স্বল্পমেয়াদী। যদি আমার টাইমিংটা হয় 1 থেকে 5 বছর, তখন সেটা হবে আমার জন্য মধ্যমেয়াদী। আর যদি আমার টাইমিংটা হয় 5 বছরের বেশি, আমি ইনফিনিটি দিয়ে দিলাম। হ্যাঁ, কারণ 5 বছর থেকে 10 বছর হতে পারে, 20 বছর হতে পারে, 30 বছর হতে পারে। সো সহজ ভাষায় এই জন্য এটাকে আমি ইনফিনিটি দিয়ে দিলাম। তো সহজ সূত্র, 0 থেকে 1 বছর হলে স্বল্পমেয়াদী, 1 থেকে 5 বছর হলে মধ্যমেয়াদী, আর যদি 5 বছরের অধিক, সহজভাবে 5 বছরের অধিক হলে সেটা হবে লং টার্ম। তবে হ্যাঁ, এটাও সত্যি কথা যে অধিক বলতে ইনফিনিটি টাইমটা আসলে কখনো ধরা হয় না, মোটামুটি 20 বছরই ধরা হয় হাইয়েস্ট টাইম আর কি। 20 বছরের বেশি সাধারণত কেউ লোন দেয় না বা লোন মানে একসেপ্টও করা হয় না। সো এই ছিল অল অ্যাবাউট আমাদের হচ্ছে ফান্ড কালেকশন, ওকে, বা তহবিল সংগ্রহ। সেকেন্ড স্টেপটা আমরা দেখব, এই যে আমরা ফান্ডটাকে কালেক্ট করলাম, এই যে আমরা তহবিলটাকে সংগ্রহ করলাম,
এই তহবিলটার আমার পরবর্তী কাজ হচ্ছে তহবিলটাকে বিনিয়োগ করা। কারণ ফান্ড আমি কালেক্ট করলে নিয়ে বসে থাকলে হবে না, আমি যতক্ষণ পর্যন্ত না বিনিয়োগ করতে না পারবো আমার কিন্তু তার আগে মুনাফা আসবে না। সো এখন আমরা খেয়াল করব যে আমরা যে ফান্ডটা বিনিয়োগ করব, আমরা ফান্ডটাকে চাইলে দুইভাবে বিনিয়োগ করতে পারি। আমাদের ফান্ডটা বিনিয়োগের ওয়ে হচ্ছে দুই রকম, একটা হচ্ছে স্বল্প মেয়াদি, একটা হচ্ছে দীর্ঘমেয়াদী। খেয়াল করি বন্ধুরা যে স্বল্পমেয়াদী, যদি এটা 1 বছরের কম সময়ের জন্য কোনো সোর্সে বা কোনো জায়গায় বা কোনো সেক্টরে আমরা বিনিয়োগ করি, ইন দ্যাট সিচুয়েশন এটা হবে শর্ট টার্ম ইনভেস্টমেন্ট বা স্বল্প মেয়াদী বিনিয়োগ, যেটাকে আমরা আরেকটা নামে রাখতে পারি যে কারেন্ট অ্যাসেট ম্যানেজমেন্ট, বাংলায় যেটাকে আমরা বলে থাকি যে চলতি সম্পদ ব্যবস্থাপনা। সো চলতি সম্পদ ব্যবস্থাপনা কোনটাকে ইন্ডিকেট করছে? যদি আমরা শর্ট টার্মে ইনভেস্টমেন্ট করি সেটা হচ্ছে কারেন্ট অ্যাসেট ম্যানেজমেন্ট বা চলতি সম্পদ ব্যবস্থাপনা। সেকেন্ড অফ অল, যদি সেটা 1 বছর না, যদি সেটা 5 বছরের বেশি হয়, একটু আগেই পড়লাম যে টাইমের অনুযায়ী, যদি এটা 5 বছরের বেশি হয়, ইন দ্যাট সিচুয়েশন এটা হয়ে যাবে লং টার্ম ইনভেস্টমেন্ট, এটা হয়ে যাবে লং টার্ম ইনভেস্টমেন্ট। ও ইন দ্যাট সিচুয়েশন আমরা একটু খেয়াল করে দেখতে পারি যে আমাদের উচ্চ মাধ্যমিকের চ্যাপ্টার 8-এ, ফার্স্ট পেপারে চ্যাপ্টার 8-এ ক্যাপিটাল বাজেটিং আমরা পড়েছি কি, যে দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তকে আমরা কি বলি? মূলধন বাজেটিং বা ক্যাপিটাল বাজেটিং। এই যে এখানে বলা আছে যে লং টার্ম ইনভেস্টমেন্ট উইল বি কনসিডার অ্যাজ ক্যাপিটাল বাজেটিং। সো আমরা যদি স্বল্পমেয়াদী সময়ের জন্য বিনিয়োগ করি সেটা হবে আমাদের জন্য কারেন্ট অ্যাসেট ম্যানেজমেন্ট, আর আমরা যদি দীর্ঘমেয়াদী স্কোপে আমরা বিনিয়োগ করে থাকি, ইন দ্যাট সিচুয়েশন ইট উইল বি ক্যাপিটাল বাজেটিং বা মূলধন বাজেটিং। তহবিল বন্টনে চলে আসি আমরা। এই যে আমরা ফান্ডটাকে কালেক্ট করলাম বা তহবিলটা সংগ্রহ করলাম, সেকেন্ড স্টেপে আমরা কি করলাম? তহবিলটাকে বিনিয়োগ করলাম। ওকে, সো থার্ড স্টেপ কি হবে? আমরা যখন তহবিলটাকে বিনিয়োগ করব, ইন দ্যাট সিচুয়েশন আমাদের একটা কমন ব্যাপার কি, যে বিনিয়োগ করি আমরা কোন পারপাসে? অবভিয়াসলি মুনাফা গেইনের পারপাসে, তাই না? ওকে, যদি আমাদের তহবিল সংগ্রহটা ঠিক থাকে, যদি আমার ইনভেস্টমেন্টটা সঠিক জায়গায় হয়ে থাকে, এফিসিয়েন্ট জায়গায় যদি আমি ইনভেস্টমেন্ট করতে পারি, ইন দ্যাট সিচুয়েশন আমার প্রফিটটা নিশ্চিত। আমি ধরে নিলাম আমার প্রফিট এসেছে। ওকে, এটা আমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করব। তো ধরলাম আমার প্রফিট এসেছে 5 লাখ টাকা। আচ্ছা, এই যে 5 লাখ টাকা আমার প্রফিট এসেছে, এই জায়গাটা আমরা একটু খেয়াল করব। যদি আমি বুদ্ধিমান ইনভেস্টর হয়ে থাকি বা আমাকে যদি লং টার্ম বিজনেস কন্টিনিউ করার প্ল্যান থাকে, তাহলে আমি কিন্তু এই 5 লাখ টাকা কখনোই আমি কিন্তু মুনাফা হিসাবে নিব না। আমি 5 লাখ টাকার কিছু টাকা হলেও আমি কি করব? ফিউচারের জন্য রিজার্ভ রাখব, যাতে করে পরবর্তী বছর বিনিয়োগের জন্য ওই টাকাটা আমি রাখতে পারি। আচ্ছা, খেয়াল করি। সো এই প্রফিটের 5 লাখ টাকার মধ্যে একটা জিনিস আমরা একটু খেয়াল করে দেখি যে সম্পূর্ণ টাকা কিন্তু আমার হয় না সাধারণত। আমি বলছি না যে 100% ইকুইটি ক্যাপিটাল বা মালিকানা মূলধন দিয়ে সবাই বিজনেস করে না, তা না। বিজনেস করে, ওই পার্সেন্টেজটা খুব কম, বা একার পক্ষে এত ক্যাপিটাল সংগ্রহ করা কখনো সম্ভব হয় না। সো যখন আমার প্রতিষ্ঠানটা বড় হয় তখন আলটিমেটলি আমরা কি করি? শেয়ার বিক্রি করি। তার মানে কি? আমার শেয়ার হোল্ডার ক্রিয়েট হয়। আলটিমেটলি ফিউচারে যখন আমার কোম্পানিতে লাভ হয়, তার মানে কি? ওই শেয়ার হোল্ডারদেরকে আমাকে লাভও দিতে হয়, তাই না? এই পারপাসে আমরা খেয়াল করি। ফর এক্সাম্পল, এই 5 লাখ টাকার মধ্যে 3 লাখ টাকা, এই 3 লাখ টাকা আমি কি করলাম? শেয়ার হোল্ডারদের মাঝে বন্টন করলাম। সো শেয়ার হোল্ডারদের মাঝে যেই পোর্শনটা বন্টন করা হয়, ওই পোর্শনটাকে কি বলা হয়? ওই পোর্শনটাকে বলা হয় ডিভিডেন্ড। ওই পোর্শনটাকে বলা হয় ডিভিডেন্ড। সো আমি এই 5 লাখ টাকার মুনাফার মধ্যে যেই 3 লাখ টাকা শেয়ার হোল্ডারদের মাঝে বন্টন করছি, ওইটাকে বলা হচ্ছে ডিভিডেন্ড বা লভ্যাংশ। সো এই জন্য আমি বলেছি যে ডিস্ট্রিবিউটেড পার্ট, যেই পার্টটা আমি ডিস্ট্রিবিউট করে দিব সেই পার্টটা হবে আমার ডিভিডেন্ড। আর রেস্ট অফ অল আমার কত থাকে? তাহলে রেস্ট অফ অল এখানে থাকতেছে আমার 2 লাখ টাকা। সো 5 লাখ টাকার মধ্যে 3 লাখ টাকা আমার ডিভিডেন্ড হিসাবে দেওয়ার পরে আমার থাকতেছে কত? 2 লাখ টাকা। সো এই পার্টটা তো আমি ডিস্ট্রিবিউট করছি না। সো দিস পার্ট ইজ কল্ড কি? আনডিস্ট্রিবিউটেড পার্ট। এই 2 লাখ টাকা তাহলে আমার আনডিস্ট্রিবিউটেড পার্ট। সো আমরা এখানে দেখতেই পাচ্ছি যে ডিস্ট্রিবিউটেড পার্ট বা বন্টিত অংশকে আমরা বলছি লভ্যাংশ, আর আনডিস্ট্রিবিউটেড পার্ট বা আবন্টিত অংশ, ওই পোর্শনটাকে আমরা কি বলবো? রিটেইন আর্নিংস।
ওই পোর্শনটাকে আমরা কি বলবো? রিটেইন আর্নিংস। সো এটা আরও কিছু নাম আছে, রিটেইন আর্নিংস বলা যেতে পারে, রিটেইন ইনকাম বলা যেতে পারে, রিটেইন প্রফিট বলা যেতে পারে। অনেক সময় এই কনসেপ্টটাকে ঘুরিয়ে ফিরে অনেকভাবে প্রশ্ন আসে যে রিটেইন আর্নিংস বা রিটেইন ইনকাম বা রিটেইন প্রফিট। সো আমি আবার রিপিট করছি যে মুনাফার যে অংশটা আমরা ডিস্ট্রিবিউট করি বা লভ্যাংশ হিসাবে বন্টন করি সেটা হচ্ছে আমার ডিভিডেন্ড, আর মুনাফার যে অংশটা আমি ডিস্ট্রিবিউট করি না বা ফিউচারে আমি আবার ইনভেস্টমেন্ট করব, এটার জন্য সঞ্চয় হিসাবে জমা রাখি, ইন দ্যাট সিচুয়েশন ইট উইল বি আনডিস্ট্রিবিউটেড পার্ট বা রিটেইন আর্নিংস বা রিটেইন ইনকাম বা রিটেইন প্রফিট। সো এইখান থেকে যদি ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে আমরা প্রশ্নটা কিভাবে ফেস করব, চলো একটু খেয়াল করি। টপিক রিলেটেড কোশ্চেন, এই টপিকের সাথেই তোমরা একটু খেয়াল করে দেখো যে এই কোশ্চেনটা কিন্তু অলরেডি ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা 2018-19 অলরেডি এসেছে। হ্যাঁ, আমরা খেয়াল করব টপিকের সাথে কোশ্চেনটা মিলানোর ট্রাই করব, ঠিক আছে? এটা আমাদের সবচেয়ে বেশি ইফেক্টিভ হবে। ওয়েল, আমি প্রশ্নটা একবার দেখাচ্ছি যে নিচের কোনটি অভ্যন্তরীণ অর্থায়নের উৎস? অভ্যন্তরীণ অর্থায়নের উৎস, একটু আগেই কিন্তু আমরা অর্থায়নের উৎস পড়ে এসেছি, ঠিক আছে? যে কোনটা অভ্যন্তরীণ কোনটা বাহ্যিক। আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা খেয়াল করি কি বললাম যে অভ্যন্তরীণ বাহ্যিক। অভ্যন্তরীণ মানে কি? যেটার জন্য আমার অতিরিক্ত কোনো খরচ হয় না, আমি সম্পূর্ণ নিজ উদ্যোগে কালেক্ট করতে পারি। আর বাহ্যিক কোনটা? যেটার জন্য আমাকে বাহিরে যেতে হয় এবং পাশাপাশি অতিরিক্ত খরচও করতে হয়, সেটা হচ্ছে বাহ্যিক উৎস, তাই তো? অপশন টেস্ট করি। ব্যবসায় ঋণ, খেয়াল করো ঋণ কথাটা কিন্তু অলরেডি বলা আছে, ঠিক আছে? নিজে কিন্তু নিজের কাছ থেকে কখনো ঋণ নিতে পারে না, ঋণ কিন্তু বাইরের কারো কাছ থেকে নিতে হয়। আর ঋণ কিন্তু কখনো ফ্রিতেও দেওয়া হয় না, ঠিক আছে? ঋণ নিতে হলে অবশ্যই আমাকে কি দিতে হবে? সুদ দিতে হবে। তো সুদ অবভিয়াসলি আমার জন্য একটা ব্যয়, সো এটা হওয়ার সুযোগ নাই। ব্যাংক ঋণ, সেম, এই যে ঋণের কনসেপ্ট, ওকে? সো এটাও হওয়ার সুযোগ নাই। বন্ধক, আমরা যে স্বর্ণ বা গহনা এগুলো বন্ধক রেখে কারো কাছ থেকে একটু আগে বলছিলাম যে গ্রাম্য মহাজন, মনে আছে কিনা? যে গ্রাম্য মহাজন ইংলিশে বলা হয় কি? ভিলেজ লেন্ডার, ঠিক আছে? ভিলেজ লেন্ডার, গ্রাম্য মহাজনদের কাছ থেকেও কিন্তু আমরা বন্ধকের বিনিময়ে টাকা কালেক্ট করি। সো ওই টাকাটা যদি আমি টাইমলি পরিশোধ করতে না পারি, যে পোর্শনটা বন্ধক রাখা হয় ওই পোর্শনটা তো আমার যাই পাশাপাশি কিন্তু আমাকে অতিরিক্ত সুদও পে করতে হয়, ঠিক আছে? অতিরিক্ত টাকা পে করে বন্ধক রেখে তারপর আমাকে টাকাটা কালেক্ট করতে হয়। সহজ ভাষায় কি? আমার অতিরিক্ত খরচ হচ্ছে, তাই কিনা? বিষয়টা অতিরিক্ত খরচ হচ্ছে এবং আমাকে যেতে হচ্ছে কার কাছে? আমার নিজ থেকে কিন্তু আমি টাকাটা কালেক্ট করতে পারছি না, টাকাটা কালেক্ট করতে হচ্ছে কার কাছ থেকে? বাহিরের কারো কাছ থেকে। সো বন্ধক বা মর্টগেজ এটা হওয়ার কোনো পসিবিলিটি নাই। সো অপশন থাকে কয়টা? একটা, ওকে? দিস ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার, সংরক্ষিত মুনাফা। এখন আমরা খেয়াল করি যে তিনটা অপশন বাদ গিয়েছে বলে যে এটাই কারেক্ট অ্যান্সার, হ্যাঁ ঠিক আছে, কিন্তু এটা যে কারেক্ট অ্যান্সার এটা লজিকটা কি? এবার একটু খেয়াল করি যে সংরক্ষিত মুনাফা বা রিটেইন আর্নিংস বলতে বোঝানো হচ্ছে কি? আমরা একটু আগেই পড়েছি যে মুনাফার যে অংশটা আমরা বন্টন করি সেই পোর্শনটা আমার জন্য হচ্ছে ডিভিডেন্ড বা লভ্যাংশ, এটা আমি ডিস্ট্রিবিউট করে দিচ্ছি। আর যেই পোর্শনটা আমি ডিস্ট্রিবিউট করছি না, মানে আমার কাছে রেখে দিচ্ছি, 5 লাখ টাকা 3 লাখ টাকা আমি লভ্যাংশ হিসাবে দিয়ে দিয়েছি, 2 লাখ টাকা রেখে দিয়েছি, এটা তো আমার জন্য সঞ্চয়, ওয়ান কাইন্ড অফ সেভিংস, তাই না? তো এই টাকাটা যখন আমি পরবর্তী বছরে বিনিয়োগ করতে যাব, একটু ঠান্ডা মাথায় খেয়াল করে দেখি আমাকে এটার জন্য কি অতিরিক্ত কোনো খরচ করতে হচ্ছে? না। আমাকে এই টাকাটা সংগ্রহ করার জন্য বাইরে কারো কাছে দ্বারস্থ হতে হচ্ছে না। আমার পকেটে টাকা ছিল, সেটা আমি খরচ করেছি, সহজ কনসেপ্ট। আমার পকেটে টাকা ছিল, সেটাই আমি খরচ করেছি। সংরক্ষিত মুনাফা বা রিটেইন আর্নিংস বা রিটেইন ইনকাম বা রিটেইন প্রফিট, এটা হচ্ছে আমার জন্য ওয়ান কাইন্ড অফ সেভিংস। সো আমার সেভিংস থেকে আমি টাকা খরচ করব, এই জায়গার জন্য আমাকে না যেতে হচ্ছে বাইরে কারো কাছে, এই টাকার জন্য না আমাকে অতিরিক্ত কোনো খরচ করতে হচ্ছে। সো আমাদের প্রশ্নের অ্যান্সার হচ্ছে অভ্যন্তরীণ অর্থায়নের উৎস উইল বি রিটেইন আর্নিংস, রিটেইন ইনকাম বা সংরক্ষিত মুনাফা। সংরক্ষিত মুনাফার আরেকটা নাম আছে, ওটা কি? আবন্টিত মুনাফা। সংরক্ষিত মুনাফা আরেকটা নাম কি? আবন্টিত মুনাফা। সো এটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। সো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এবার বুঝতে পেরেছো যে অর্থায়নের যে বেসিক কনসেপ্টটা সম্পর্কে আমাদের যে ধারণাটা ছিল যে তহবিল সংগ্রহ,
তহবিল বন্টন এবং তহবিল বিনিয়োগের যে কনসেপ্টটা, আশা করি এবার তোমাদের কাছে পুরো ব্যাপারটা সম্পূর্ণ ক্লিয়ার। এবং এই রিলেটেড যে কোশ্চেনটা ছিল এটা তোমাদের অলরেডি সুন্দর করে বুঝিয়ে দেওয়া হয়েছে।